আজকের মুভিটি হাই-ফাই ফ্যান্টাসিতে ভরপুর একটি সারভাইভাল মুভি। আপনি যদি একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখেন হঠাৎ করে আপনার বাসার সব ইলেকট্রিক জিনিসপত্র বন্ধ হয়ে গেছে, এমনকি ব্যাটারি চালিত অ্যালার্ম ঘড়িও। তারপর আপনি বাইরে গিয়ে দেখলেন রাস্তায় সব ধরনের যানবাহন বন্ধ হয়ে আছে, মানে পুরো পৃথিবী থেকে বিদ্যুৎ চলে গেছে, তাহলে এমন পরিস্থিতিতে আপনি বাঁচতে কি করবেন? আজকের মুভিটা এরকমই কিছুটা ঘটতে চলেছে। মুভির শুরুতে আমরা জাপানের টোকিও শহর দেখি, যেখানে মানুষের কর্মব্যস্ততা চলছে এবং যে যার কাজে ব্যস্ত ছিল। এর মাঝে একটি অফিসে ইউসিকে দেখানো হয়, যিনি তার কাজে ব্যস্ত। তারপর ইউসি বাড়ি ফিরে আসে, যেখানে তার একটি পরিবার রয়েছে, যেখানে তার মেয়ে ইউই, ছেলে কেনচি এবং সুন্দর স্ত্রী মিৎসুই রয়েছে। কিন্তু এই মানুষগুলোকে দেখে মনে হয় তারা তাদের গ্যাজেটগুলোতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে একে অপরের সাথে ভালো করে কথাও বলে না। তারা একই বাড়িতে একসাথে বসবাস করে, কিন্তু তারা একে অপরের থেকে অনেক দূরে। একদিন সকালে ইউসিকি উঠে দেখে অ্যালার্ম ঘড়ি বাজে না, যার কারণে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এদিকে তার অফিসে যাওয়ার সময় পার হয়ে গেছে। তিনি যখন রেডি হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তার স্ত্রীকে দেখেন ফ্রিজ খুলছে। তারপর দেখে যে তাদের কোনো ইলেকট্রিক জিনিস কাজ করছে না। তখনই ইউই দেখে তার ফোনও বন্ধ হয়ে আছে। এই পরিস্থিতিতে তারা প্রস্তুত হয় এবং ইউসিকি তার অফিসের জন্য এবং তাদের দুই সন্তান স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। যখন তারা তাদের অ্যাপার্টমেন্টের বাইরে লিফটের কাছে পৌঁছায়, তখন দেখে সেখানে অনেক ভিড়, কারণ লিফট কাজ করছে না। তারপর তারা সিঁড়ি দিয়ে নেমে যায়। ইউসিকি রেল স্টেশনে গিয়ে দেখে সেখানে প্রচুর মানুষের ভিড়, কারণ এখনো কোনো ট্রেনও আসে নাই। তারপরে সে খেয়াল করে তার হাতের ঘড়িটাও চলছে না। অন্যদিকে কেনজি তার সাইকেলে করে যাচ্ছে এবং আশেপাশের লোকজন তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে, কারণ তাদের গাড়ি, বাস সব বন্ধ হয়ে পড়ে আছে রাস্তায়। তারপর দেখা যায় ইউসিকির স্ত্রী মিৎসুই তার মহিলা বন্ধুর সাথে কথা বলছে এবং তারা সবাই একসাথে সুপার শপে জিনিসপত্র কিনতে যায়। সুপার শপে এসে মিৎসুই দেখেন যে সমস্ত লোক তাদের প্রয়োজনের চেয়ে বেশি বেশি জিনিস নিয়ে যাচ্ছে, কারণ তারা তাদের পরিস্থিতি সম্পর্কে ভীত এবং তারা মনে করে যে পৃথিবীতে বড় অঘটন ঘটতে চলেছে। এরপর তিনি দেখেন এখানে ডিজিটাল কার্ড কাজ করছে না, তারা নগদ টাকায় মালামাল দিচ্ছিল। এই কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকজন দৌড়ে এটিএম বুথে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো মেশিনই কাজ করছে না। তারপর ইউসিকে দেখা যায় সে দৌড়ে অফিসে পৌঁছালো, কিন্তু এখানে তিনি দেখতে পান যে তার অফিসের গেট খুলছে না, কারণ এটি বৈদ্যুতিক চালিত। তারপর গেট ভেঙে তারা নিজের অফিসে ঢুকে। এখানে ইউসিকি দেখতে পায় যে তার অফিসের কম্পিউটার এবং বৈদ্যুতিক কোনো জিনিস কাজ করছে না, এজন্য তারা কোনো কাজ করতে পারেনি। সবাই বাসায় ফিরে যায়। তারপর ইউসিকি একটা সাইকেলের দোকানে যায়। ওখানে গিয়ে দেখে হঠাৎ করেই সাইকেলের দাম বেড়ে গেছে, কারণ এখন রাস্তায় আর কোনো যানবাহন চলছে না, যার কারণে সবাই সাইকেল ব্যবহার করছে আর চাহিদা বেড়েছে। কিন্তু যেভাবেই হোক ইউসিকি নিজের জন্য একটি সাইকেল জোগাড় করে এবং সে তার বাড়িতে নিয়ে আসে। এখন রাতে ইউসিকির পরিবার মোমবাতি জ্বালিয়ে একসাথে ডিনার করে। কোনো ডিভাইস আর চলছে না। এতে ইউসিকির সন্তানরা বিরক্ত হয় এবং তারা একসঙ্গে তারার দিকে তাকিয়ে থাকে। চারদিকে ব্ল্যাক আউটের কারণে টোকিও সিটিতে নক্ষত্রগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এমন দৃশ্য মানুষ আগে কখনো দেখেনি। আর মানুষ এভাবে 3 দিন পার করে দেয়। এখন টোকিও শহরের প্রতিটি মানুষের জীবনযাত্রা বদলে গেছে। আগে তারা ওয়াশিং মেশিনে কাপড় ধুতেন, কিন্তু এখন এসব মানুষের হাত দিয়ে কাপড় ধুতে হয়। মানে এই লোকজন যারা তাদের গ্যাজেটগুলোর উপর নির্ভর করত, তারা এখন নিজের হাতে সব কাজ করছে। এদিকে আমরা ইউসিকিকে দেখতে পাই যে তার বস তাকে বলছিল যে এই ব্ল্যাক আউট শেষ না হওয়া পর্যন্ত আপনি অফিসে আসবেন না। ইউসিকি বলে, তাহলে আমাদের বেতন কিভাবে হবে? আমরা কিভাবে টাকা ছাড়া আমাদের জীবন নির্বাহ করব? এতে ইউসিকির বস তাকে বলে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, খাবার ও পানি নিয়ে চিন্তা করতে হবে। তারপর ইউসিকি দেখতে পায় যে তার বস তার পরিবারকে নিয়ে শহর থেকে তার গ্রামে চলে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে শহরের মজুত করা পানিও শেষ হয়ে গিয়েছিল, কারণ বিদ্যুতের অভাবে পানি আর মজুত করা যায়নি। এই পরিস্থিতিগুলোর কারণে শহরের সমস্ত মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়েছিল। একদিন ইউসিকির ছেলে মেয়ে দেখে তাদের প্রতিবেশীরাও তাদের বাসা খালি করে এখান থেকে চলে যাচ্ছে। এখন ইউসিকির পরিবারও সিদ্ধান্ত নেয় যে তাদের চলে যাওয়া উচিত। তারা তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে সাইকেলে বেরিয়ে পড়ে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে খাদ্য সামগ্রীগুলোর দাম অনেক বেশি হয়ে গেছে। এখন দেখা যায় সমস্ত মানুষ বিমানবন্দরের দিকে যাচ্ছে, কারণ তারা কোথাও থেকে জানতে পারে যে কিছু বিমান এখনো সচল। বিমানবন্দর থেকে যাত্রী গন্তব্যে যাচ্ছে। তারপর তারা বিমানবন্দরে পৌঁছলে দেখে সেখানে প্রচন্ড ভিড়, আর খবরটি ছিল ভুয়া, অর্থাৎ কোনো বিমানই চলছিল না। এখন তাদের কাছে যে খাবার ছিল তা খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। তারপর আমরা দেখি যে ইউসিকির মেয়ে একটি মুদি দোকানে কিছু কাজের জিনিসপত্র খুঁজছিল। এখন এই অবস্থায় কোনো নিরাপত্তা বা আইন নেই। তারা মুদিখানায় গিয়ে যে কোনো আইটেম আনতে পারে বা মুদিখানার জিনিসগুলো দেখতে পারে, তবে সেখানে কোনো খাদ্যদ্রব্য বা পানীয় নাই। সেসব মালামাল আগে থেকেই মানুষ লুট করে নিয়ে গেছে। কিন্তু এখানে তারা কিছু দরকারি জিনিস পেয়ে যায়, যার মধ্যে একটি ম্যাপ রয়েছে।
তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল। তারপর তারা একটা দোকানে গিয়ে টাকা দিয়ে কিছু কিনতে চাইল, কিন্তু তাদের কাছে টাকা দোকানদার নিতে চাইল না। এখানে মানুষ এক আইটেম থেকে অন্য আইটেম বিনিময় করছিল। ইউসিকির স্ত্রীর কাছে কিছু ওয়াইনের বোতল আছে, বোতলগুলো দোকানদারকে দেয়, যার বিনিময়ে তারা কিছু খাদ্য সামগ্রী পান এবং তারা তাদের যাত্রা শুরু করে। পথে তারা দেখে অনেকেই তাদের মতো টোকিও সিটি ছেড়ে যাচ্ছে। তারপর রাতে তারা যখন ঘুমাচ্ছিল তখন এক লোক তাদের পানির বোতল চুরি করে, অর্থাৎ এই সময়ে মানুষ বেঁচে থাকার জন্য খাবার পানিও চুরি করছিল। এভাবে তারা 16 দিন জার্নি করে কাটায়। একদিন একটা নদীর পাড়ে বসেছিল তারা। ইউসিকি যখন নদীতে স্বচ্ছ পানি প্রবাহিত হতে দেখে তখন সে সেখানকার পানি পান করে, যা তার কাছে খুব ভালো লাগে। এরা এর আগে কখনো নদীর পানি পান করেনি, সব সময় বোতলজাত পানি পান করত তারা। এভাবে তাদের চলার সময় একদিন বৃষ্টি শুরু হয়। তারপর তারা বৃষ্টি থেকে বাঁচতে তাদের সাইকেল খালি রাস্তায় রেখে একটি সেতুর দেওয়ালের নিচে আশ্রয় নেয়। তবে বৃষ্টি খুব জোরালোভাবে শুরু হয়, যার কারণে তাদের সাইকেলগুলির প্রচুর ক্ষতি হয়ে যায় এবং তাদের মধ্যে রাখা সমস্ত খাবারগুলো নিচে পড়ে যায়। এ কারণে এই পরিবারটি খুবই কষ্ট পায়। তারপর ইউসিকি তার স্ত্রী এখানে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের ছেলে মেয়ে কাছাকাছি প্রয়োজনীয় জিনিসের সন্ধান করতে যায়। যাওয়ার পথে তারা দেখে এখানে একটা মুদি দোকান আছে এবং ভেতরে ঢুকেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায়। তারপর কিছু প্যাকেটজাত খাবার দেখে, যেগুলো ছিল পশুদের এবং ব্যাটারির পানি, সেগুলো তারা তাদের সাথে নিয়ে আসে। আর যখন ফিরে তারা এসে সেই পশুর খাদ্যগুলো খায় তখন তাদের কাছে সেগুলোর স্বাদ জঘন্য লাগে, কিন্তু তাদের ক্ষুধা মেটানোর জন্য খেতে হয়। তারপর তাদের আনা জিনিসগুলো দিয়ে সাইকেল মেরামত করে। তারপর তারা আবার চলা শুরু করে। তারা এভাবে পশুর খাবার এবং ব্যাটারির পানি পান করে 22 দিন কাটিয়েছে। একদিন তারা যাত্রাপথে একটি পরিবারকে দেখতে পায়। তারা জানায় কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার উপায় তারা জানে। তারপর ইউসিকির পরিবারে কিছু বন্য উদ্ভিদ দেখায় একজন কিভাবে বেঁচে ছিল তা বলে। তারপর তাদের জন্য ইউসিকির ফ্যামিলি একটি ছবিও তোলে, যে ক্যামেরা দিয়ে তারা এই ছবি তুলছিল সেটি চালাতে বিদ্যুৎ লাগে না, কারণ এটি একটি রিল ক্যামেরা ছিল। তারপর সে ছবি তোলার পর ইউসিকির ফ্যামিলির ঠিকানা জানতে চায় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এই ছবি পোস্ট কার্ডের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেবে। তারপর এই রাস্তা যে তারা চলে যায়। কিছু দূর আসার পরে তারা দেখতে পায় কিছু লোককে লাইন ধরে ফ্রিতে মাছ খাওয়াচ্ছে। ইউসিকিরা লাইনে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে তাদের সিরিয়াল আসে, ততক্ষণে সব খাবার শেষ হয়ে যায়। এসব দেখে তারা প্রচুর কষ্ট পায়, কারণ তারা সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিল। ইউসিকি তার পরিবারকে ক্ষুধার্ত দেখে লোকটির পায়ে পড়ে এবং তাদের খাবার দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু লোকটি তাদের কোনো খাবার দিতে পারে না। এখন তারা আরো এগিয়ে যেতে থাকে। তাদের অবস্থা খুব খারাপ ছিল, কারণ তারা কয়েকদিন ধরে কোনো খাবার খাইতে পারে নাই। এখানে ইউসিকি একটি পোকা ধরে এবং এটি খেতে যাবে, তখনই সে একটি শুয়োর দেখে। তারা সবাই মিলে সেই শুয়োরটিকে ধরে। তো তারা শুয়োরকে ধরতে পারে ঠিকই, কিন্তু এটিকে কিভাবে কাটবে সেটি জানে না। তারপর একজন বৃদ্ধ লোক সেখানে আসে এবং তিনি ইউসিকির পরিবারকে তার বাড়িতে নিয়ে যান। ইউসিকি তার পরিবার এবং এই বৃদ্ধের বাড়িতে সে খাবার খায়। অনেকদিন পর তারা এত ভালো খাবার খেয়েছে। তারপর তারা এখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে বৃদ্ধকে সাহায্য করে। বুড়ো লোকটা খুব ভালো, তিনিও এদের অনেক সাহায্য করেন। এখন তারা এখানে বেশ কয়েকদিন বেশ সুখে শান্তিতে বাস করছিল। তারপর এখানে কয়েকদিন থাকার পর তারা সবাই তাদের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যাওয়ার সময় বৃদ্ধ লোকটি প্রচুর খাবার এবং পানীয় দেয়, কারণ তারা যেন পথে কোনো বিপদে না পড়ে। তারপর তারা আবার চলা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তায় সামনে এসে দেখে একটি নদী আছে, যা ওই মানচিত্রে ছিল না। আর তাদের কাছে যে মানচিত্র রয়েছে তা বেশ পুরনো, এই কারণে তারা এই নদীর সামনে এসে পড়ে। তারপর ইউসিকি দেখতে পায় নদীতে অনেক শুকনো কাঠ পড়ে আছে। তারপর তারা সেখানে পড়ে থাকা কাঠ দিয়ে একটি ভেলা তৈরি করে। তারপর ভেলার মাধ্যমে তারা খাদ্য সামগ্রী নিয়ে নদী পার হয়, কিন্তু সাইকেলগুলো অপর পাশেই পড়েছিল। তারপর সে আর তার ছেলে ভেলা নিয়ে ফিরে আসে তাদের সাইকেলটি নেওয়ার জন্য, কিন্তু নদীতে আসার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, যার কারণে ওই নদীর পানি বাড়তে থাকে। ভারী বৃষ্টিপাতের কারণে ওই সময় নদীর স্রোতও বেড়ে যায়। স্রোত বাড়ার কারণে তারা স্রোতের সাথে ভেসে যাচ্ছিল। এতে তার ছেলে কোনো রকমের রক্ষা পেলেও সে স্রোতের সঙ্গে সঙ্গে সামনের দিকে ভেসে যায়। কিছুক্ষণ পর দেখা যায় তার পরিবার তাকে খুঁজছে। তারপর তার ছেলে একটি পরচুলা পায়, যা সে তার মাথায় পড়তো। এ থেকে বোঝা যায় যে সে নদীতে ভেসে গেছে। আর এই সব দেখে তারা মনে করে ইউসিকি হয়তো মারা গেছে। তারপর তারা কাঁদতে থাকে। তখন ইউসিকি হারানোর শোক নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। তারা রেল লাইন ধরে হাঁটছিল। এমন সময় তাদের ব্যাগে রাখা মাংসের গন্ধ পেয়ে কিছু কুকুর তাদের দিকে এগিয়ে আসে। কুকুরগুলো ইউসিকির স্ত্রীর পেছনে রাখা ব্যাগের উপর হামলা করে, যার কারণে রেল লাইন থেকে পড়ে তিনি আঘাত পান। তারপরে সে তার দুই ছেলে মেয়ের কাঁধে ভর করে রেল লাইনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কুকুরগুলো তখন তাদের পেছনে আবার এগিয়ে আসে। তাদের পেছনে কুকুরগুলোকে দেখে ভয় পেয়ে রেল লাইনে বসে পড়ে। তারপর হঠাৎ সেখানে একটি ট্রেন আসে এবং তারা ট্রেন দেখে খুশি হয়। ট্রেনটি কয়লায় চালিত, যার কারণে এটি এখনো চলাচল করতে পারছিল। তারা ট্রেনে বসে পানি পান করে আর ইউসিকির স্ত্রী চিকিৎসা পায়।
অন্যদিকে নদীর তীরে আমরা একটি মরদেহ দেখতে পাই, যা ইউসিকির ছিল। তিনি তখনও বেঁচে ছিলেন, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি কোনো রকমের সামনের দিকে এগিয়ে গিয়ে একটি ট্রাকের পাশে বসেন। তিনি খুবই ক্লান্ত ছিলেন। ইউসিকি সেখানে বসে দেখেন যখন একটি ট্রেন তার সামনে দিয়ে চলে যাচ্ছে। ট্রেনটি দেখে তিনি তার কাছে থাকা ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে ধোঁয়া বের করে, যেন ট্রেন তাকে দেখতে পায়। ট্রেনে ইউসিকির পরিবারকে দেখা যায় বসে আছে। হঠাৎ সেখানে তার স্ত্রী সেই ধোঁয়া লক্ষ্য করে। তিনি জানতেন যে তার স্বামীর কাছে একটি ফায়ার ক্র্যাকার রয়েছে। তারপর তারা ট্রেন সেখানে থামায়। তারপর ইউসিকিকে উদ্ধার করে সেই ট্রেনে নিয়ে আসা হয়। এখন ট্রেন তার গন্তব্যে ছুটছে। তারপর তারা তাদের গ্রামে পৌঁছায়। 108 দিনেরও বেশি সময় ধরে এভাবেই সার্ভাইভাল করে তারা তাদের গ্রামে পৌঁছায়। এখানে ইউসিকির বাবা মা সমুদ্রে মাছ ধরে। তাকে দেখে তারা চিৎকার করে এগিয়ে আসে। এখন তারা গ্রামে 2 বছর 126 দিন কাটিয়ে দিয়েছে, তার মানে 847 দিন তারা এখানে সুখে শান্তিতে বাস করছে। ইউসিকি এবং তার ছেলে এখন মাছ ধরে এবং ইউসিকির মেয়ে কাপড় বুননের কাজ করে। আর এভাবেই সুখে সংসার চলছিল। একদিন সকালে আমরা দেখি যে ইউসিকি একটি শব্দ শুনতে পায়। তখন উঠে তিনি গিয়ে খোঁজেন কিসের শব্দ। তখন দেখেন একটি অ্যালার্ম ঘড়ি বাজতে শুরু করলো। কিছুক্ষণ পর সেই গ্রামের স্পিকারও বাজতে শুরু করলো এবং সেখানে থাকা লাইটগুলো জ্বলে উঠলো। মানে এখন এই দীর্ঘ ব্ল্যাক আউট শেষ হয়েছে। এরপরে তারা আবারও টোকিওতে পৌঁছেছে, যেখানে বাস এবং গাড়ি সহ সমস্ত সরঞ্জাম এখন চলাচল করছে। টোকিওতে তখন টকশোতে বলছে যে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে এই ব্ল্যাক আউট হয়েছে। আবার কেউ বলছে যে কোনো দেশ আমাদের উপর সাইবার আক্রমণ করেছিল, যার কারণে এটি ব্ল্যাক আউট হয়। কিন্তু কেউ জানে না এই ব্ল্যাক আউটের আসল কারণ এবং কেন এই ব্ল্যাক আউট হয়েছিল। আর এখন ইউসিকির পরিবারকে দেখানো হয় বাড়ি ফিরতে পেরে খুব খুশি এবং স্বাভাবিক। একদিন তাদের ঠিকানায় একটা পোস্ট কার্ড আসে, যেখানে তাদের একটি ছবি ছিল যা ওই সময়ে তোলা হয়েছিল। সেই ছবি দেখে তারা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এই সিনেমা এখানে শেষ হয়ে যায়।